হ্যালো ফ্রেন্ডস, আবার আপনাদের সামনে আসছে যুগল প্রেম গল্পটির 52 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম এবং পর্বটা আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। চলুন পর্বটি শুরু করা যায়। আকাশে মেঘ নেই, আকাশ ভর্তি ছড়ানো ছিটানো তারাগুলো মিটমিট করে জ্বলছে। শিউলি ফুলের তীব্র সুগন্ধে চারপাশটা মৌ মৌ করছে। দক্ষিণের ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে শুভ্রতার হঠাৎ করে মনে পড়ল তাদের বিল্ডিংয়ের আশেপাশে কোথাও শিউলি গাছ নেই। রাস্তার ধারে মাঝারি আকাশের কাঠগোলাপ গাছ আছে, সময় করে মাথা ভর্তি ফুলও ফোটে, কিন্তু কাঠগোলাপের গন্ধ এমন নয়, অন্যরকম। সুব্রতা শেষ করে শিউলি গাছ দেখছিল, মনে করার চেষ্টা করলো, মনে পড়ছে না। ছোট্টবেলায় প্রায় প্রতি বছরই কিশোরগঞ্জে বাড়িটিতে বেড়াতে যেত সুব্রতা। শরতের শেষের দিকে হিম করা সকালটাতে উঠোন ভরে শিউলি ফুল ঝরত। তখন উঠোনটাকে মনে হতো বিশাল বড় গালিচা, শুভ্রময় গালিচা। গায়ে মাথায় লাল টকটকে সোয়েটার আর টুপি জড়িয়ে সুব্রতা টুপ করে গিয়ে দাঁড়াতো সফেদ গালিচার উপর। নরম তুলে ফুলের উপর খালি পায়ে হাঁটতে কি ভীষণ ভালো লাগতো সুব্রতার। আমাকে তেড়ে আসতে দেখে দৌড়ে গিয়ে লুকোতো বিশাল শিউলি গাছটির আড়ালে, একা একা গাছটির সাথে কথা বলতো। সে সময় গাছটির একটা নামও দিয়েছিল সুব্রতা, এখন আর নেই। মানুষ অতি বুদ্ধিমত্তা জীব, অপ্রয়োজনীয় বস্তু তার মনে রাখে না। প্রয়োজন ফুরাতের সাথে সাথেই মস্তিষ্ক নিজ দায়িত্বে মুছে ফেলে অপ্রয়োজনীয় মানুষ আর স্মৃতিগুলোকে। ছোট্টবেলার যে গাছটা সুব্রতার খেলার সাথী ছিল, সেই গাছটা আদৌ উঠানের কোনায় আছে কিনা খেয়াল নেই সুব্রতার। আচ্ছা, গাছটি কি কেটে ফেলা হয়েছে? সুব্রতার কপাল হালকা ভাঁজ পড়ল। কিছু একটা করার চেষ্টা করছে সে। মানুষ বড় অদ্ভুত, বড় হওয়ার দৌড়ঝাঁপে এক সময়কার ভয়াবহ প্রিয় বস্তুটাকেও চোখের পলকে ভুলে যায় তারা। এক সময়কার হাসির কারণগুলোকে অপ্রয়োজনীয় জাস্ট বিনে ফেলে রেখে কোনো এক কালে ছোট্ট একটা না পাওয়া দীর্ঘশ্বাসকে ভয়ে বেড়ার সারাটা জীবন দুঃখ দুঃখ মুখ করে ভাবে এই জীবনে কিছু পাওয়া হলো না। মানুষ খুবই দুঃখী প্রাণী, এরা নিজেদের দুঃখে ভাবতে বেশি আনন্দিত। তাদের এই দুঃখের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বিশ্বস্ত সঙ্গীর মতো থর মরে বসে থাকে। কাজ ছাড়া হয় না। ঘরের ভেতর থেকে আসা হাসির শব্দে ভাবনায় ছেদ ঘটল সুব্রতার। কপাল কুঁচকে আবারও সাদাফের নাম্বারে ডায়াল করলো। তৃতীয়বারের মতো রিং হয়ে কেটে গেল, রিসিভ হলো না। কয়েক সেকেন্ড পর সাদাফের নাম্বার থেকে ফোন আসতে আনন্দে লাফিয়ে উঠল সুব্রতা। খুশি হয়ে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে বলে উঠল, বলো। সুব্রতা থতমত খেয়ে বলল, কি বলবো সেটা তো তুমিই জানো। সুব্রতা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমাদের বিয়ের ডেট পড়ে গিয়েছে, সামনের শুক্রবার। ও আচ্ছা। শুধু ও আচ্ছা? তুমি খুশি হওনি? খুশি হব না কেন? সুব্রতা ক্ষুণ্ণ গলায় বলল, তোমার কথা শুনে একটু খুশি মনে হচ্ছে না তোমাকে। কণ্ঠে কোনো উজ্জ্বলতা নেই, উচ্ছ্বাস নেই, কেমন যেন খাপ ছাড়া। সাদাত নীরব গলায় বলল, এত উচ্ছ্বাসিত হওয়ার মতো কিছু হয়নি দেখছি না। তুমি এখনো আমার বউ, পরের বার বিয়ে হলেও আমার বউই হবে। উচ্ছ্বসিত হওয়ার মতো নতুন কিছু নেই। সাদাফের কথায় মুখ কালো করে ফেলল সুব্রতা। কয়েক মুহূর্ত চুপ থেকে থমে গলায় বলল, আর কত রেগে থাকবে? সরি বলতে বলতে বুড়ি হয়ে যাচ্ছি। তোমার থেকে এমন ব্যবহার ভালো লাগছে না আমার। তোমার ব্যবহারটা আমার কাছে এর থেকেও দমবন্ধকর লেগেছিল সুব্রতা। তুমি যা করেছ তাতে এটা কোনো শাস্তি না। সুব্রতা চুপ করে রইল। একটা মানুষ এতটা কঠিন কি করে হতে পারে বুঝতে পারছে না সুব্রতা। অর্পণদের জোর দাবি, বিয়ে উপলক্ষে দুহাত ভরে শপিং করবে তারা, আর তাদের বিল মেটাবে সুব্রতার বর অর্থাৎ সাদাফ। শুধুমাত্র এই কথাটা জানাতেই ফোন করেছিল সুব্রতা, কিন্তু মহাশয় যে হারে মুখ ফুলিয়ে আছে তাতে করে কথা বলতেই ভয় লাগছে সুব্রতার। সুব্রতাকে চুপ থাকতে দেখে কথা বলল সাদাফ, কথা শেষ, রেখে দেব? সুব্রতা কিছু বলবে তার আগেই ঝড়ের বেগে ব্যালকনিতে এসে দাঁড়ালো অর্পণ। সুব্রতার থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে বলল,
বহুত প্রেম কথন চলছে এখন, শালী কথন চলবে, বাকি আলাপ বাসর ঘরে করিস, যা। সুব্রতা হাত ছাড়িয়ে ফোন নেওয়ার চেষ্টা করতে দু পা পিছিয়ে হাত উঁচু করে করল অর্পণ। ততক্ষণে ব্যালকনির দরজায় এসে দাঁড়িয়েছে পুষ্পী প্রেমা। অর্পণ পুষ্পির দিকে ফোনটা ছুড়ে দিয়ে দাঁত কেলিয়ে হাসল। সুব্রতা পুষ্পির দিকে ফিরে তাকাতেই ফোনটা আবারও অর্পণের হাতে গিয়ে পড়ল। অর্পণ ফোনটা কানে নিয়ে গদগদ গলায় বলল, ভাইয়া লাইনে আছেন? মনে হচ্ছে আছি। অর্পণ দাঁত কেলিয়ে বলল, আপনার বউ কিন্তু এখন আমাদের জিম্বায় ভাইয়া, আর আমরা খুবই মারাত্মক টাইপের শালিকা। প্রয়োজন বোধে আপনার বউকে সিন থেকে আউট করে দিতে পারি, অসম্ভব কিছু না। সাদাব হাসলো বলল, তার মুক্তিপণ হিসেবে শালিকাদের কি চাই? স্ট্রিট শপিং ট্রিট। এক সপ্তাহ আগে আমার খুবই ভয়াবহ একটা খবর দিয়েছো তুমি অর্পি। সেই ভয়াবহ খবর শুনে অলমোস্ট হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে আমার। সো ট্রিট হচ্ছে না। অর্পণ গলার স্বর নিচু করে বলল, ওকে ফাইন, আর একটা ভয়াবহ খবর দিয়ে বিষয়টাকে সুদবোধ করে দিচ্ছি। যদিও সুভি বিষয়টাকে চেপে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমাদের সাথে তো আর চাপাচাপি চলে না। সুভি যদিও বলবে আপনাকে, তবে আমি বললেও ক্ষতি নেই। আমরা খালামণি হতে চলেছি ভাইয়া। বিয়ের আগেই দারুণ একটা নিউজ পেয়ে আমরা সবাই ভীষণভাবে চমকিত। কথাটা বলে হাসল অর্পণ। সাদা বিষয়ে পাথর হয়ে বসে রইল। সুব্রতা চোখ বড় বড় করে বলল, ছি, কি বলছে সেসব? সুব্রতার কথায় পাত্তা না দিয়ে আত্মবিশ্বাসী গলায় বলে উঠল অর্পণ, ভাইয়া এবারও ট্রিট না দিলে বেবি কিন্তু নানা বাড়ির নেওয়াটা হয়ে যাবে বলে দিলাম। সাদা হেসে ফেললো বলল, তোমরা সত্যি সাংঘাতিক। একটা ট্রিটের জন্য অত দূর পর্যন্ত চলে গেলে। অত দূর কই ভাইয়া, আজ বাদে কাল এই নিউজটা তো পাবি নয়। আমি না হয় একটু আগিয়ে দিয়ে দিলাম, এতটুকুই। এত সুন্দর একটা নিউজের জন্য কি আমরা ডাবল ট্রিট ডিজার্ভ করি না? জি অবশ্যই। কোথায় শপিং করতে চান তা আপনারা ফ্রেন্ডকে জানিয়ে দিন আপনার। মি অ্যান্ড মাই ক্রেডিট কার্ড উইল বি দেয়ার। সাদাফের কথায় বিকট গলায় আনন্দ ধ্বনি করে উঠল অর্পণ। সাদাব চোখ মুখ কুঁচকে ফোনটা কান থেকে খানিকটা দূরে সরিয়ে নিল। ফোনটা আবারও সুব্রতার হাতে ধরিয়ে দিয়ে হইচই করে রুমের ভেতর ঢুকে গেল অর্পণ পুষ্পী। সুব্রতা সতর্ক গলায় বলল, তুমি রাজি হয়ে গিয়েছ? তোমার ধারণাও নেই এগুলো কি পরিমাণ বিচ্ছ। তোমাকে একদম ফকির বানিয়ে ছাড়বে দেখো। সাদা হাসলো কৌতূহল করে বলল, বানাক ফকির? এত সুন্দর একটা নিউজ দেওয়ার পরও ট্রিট না দিয়ে চলে? সুব্রতা ব্রুকুসকে বলল, কোন নিউজ? এই যে তারা খালামণি হতে চলেছে। সুব্রতা লাল হলো, কণ্ঠে লাজুকতা ঢেলে বলল, ধর অর্পণের যত সব বাজে কথা। সাদা হেসে বলল, বাজে কথা কেন হবে? অসম্ভব তো কিছু তো ছিল না। এমন মনে হচ্ছে নিউজটা সত্যি হলে তেমন একটা খারাপ হতো না। ধানমন্ডির জিগাতলায় সীমান্ত স্কোয়ারের 6th ফ্লোরে দাঁড়িয়ে আছে পুষ্পী, অর্পণ, সাদা, সুব্রতা, প্রেমা, পৃথা সবাই রুপটপে ফুড কোর্টে অপেক্ষা করছে। কেনা শুরুর আগে পেট পুড়ে খেয়ে নিতে চায় পৃথা। কোচিং থেকে সোজা এখানে আসায় খাওয়া দাওয়া কিছু হয়নি তার। খাওয়া দাওয়ার মাঝপথেই কোনো এক বিশেষ দরকারে নিচে নামতে হয়েছিল সুপুষ্পের, আর তার সঙ্গী হিসেবে ছিল অর্পণ। পুষ্পের জন্য ফ্রিতে পাওয়া ট্রিটটা বেচতে খাওয়া দাওয়ার অর্পণের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে আছে। বিড়বিড় করে পুষ্পীকে যথেষ্ট গালিও দিয়েছে। অর্পণকে রাগে ফুঁসতে দেখে হেসে ফেলল পুষ্পী। অর্পণের ডান বাহু জড়িয়ে ধরে বলল, অমন করছিস কেন? এসব মেয়েলি জিনিস কি সাদা ভাইয়ের সামনে কেনা যেত? অর্পণ মুখ গুজ করে বলল, তাই বলে খাবারটা শেষ করে আসা যেত না?
না, যেত না। তাছাড়া তুই এত সেন্টি খাচ্ছিস কেন বলতো? বাসা থেকে বের হওয়ার আগেও তো এতগুলো ঠুসে এলি। এভাবে খেলে 2 দিন পর বেলুন হয়ে উড়ে যাবি। হালি হালি ক্রাশ খাওয়া আর হবে না। অর্পণ প্রত্যুত্তরে কিছু বলবে তার আগেই একটা জায়গায় চোখ আটকে গেল তার। কপাল কুঁচকে সরু চোখে তাকালো, ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে হাত নাড়ল। পুষ্পী অর্পণের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই ফারদিনকে চোখে পড়ল। নেভি ব্লু গুলো শার্ট আর ডেনিম জিন্সে বেশ ভালোই দেখাচ্ছে তাকে। ফারদিন খানিকটা এগিয়ে আসতে খুশি খুশি গলায় প্রশ্ন ছুড়ল অর্পণ, মাস্টার মশাই এখনো আমাদের শহরে? আমাদের শহরের প্রেমে প্রেমে পড়ে গিয়েছেন মনে হচ্ছে। ফারদিন হাসলো। পুষ্পের হঠাৎ করেই মনে পড়ল ফারদিন নামক লোকটির হাসিটা ভীষণ মিষ্টি। পুরুষ মানুষের হাসি সাধারণত মিষ্টি হয় না, সুন্দর হয়। মিষ্টি শব্দটি পুরুষদের সাথে ঠিক যায় না, কিন্তু ফারদিনের হাসির সাথে এই শব্দটাই বেশি মানাচ্ছে। কেন মানাচ্ছে তা জানা নেই পুষ্পের, জানার প্রয়োজনও বিশেষ নেই। ফারদিন অসচেতন চোখে পুষ্পের দিকে তাকালো, আবারও দৃষ্টি ফিরিয়ে দিয়ে বলল, শহরটা আপনাদের। এই কথাটা ভুল মিস অর্পি ফেরদৌসি, এটা আমারও শহর। চাকরি সূত্রে বিষয় বাসায়, নয়তো আপনাকে ছেড়ে অন্য কোথাও যাই বলুন। অর্পণ হাসলো। পুষ্পে বিস্মিত চোখে তাকিয়ে, অর্পণের থেকে কোনো অংশে কম নয় এই ভদ্রলোক। অর্পণ হাসি মুখে বলল, ফ্ল্যাটিং ইম্পসিবল মাস্টার মশাই। আই অ্যাম ইমপ্রেসড। এই খুশিতে পুষ্পীকে আপনার নামে দান করে দেওয়া হলো। ঠুস করে বিয়ে করে নিন। বান্ধবীকে বিয়ে করলে মাঝে মাঝে আমার মুখ দর্শনেরও সুযোগ পাবেন। এক ঢিলে 2 পাখি মেরে ফেলতে পারেন। প্রস্তাবটা দারুণ না? কথাটা বলে চোখ টিপল অর্পণ। ফারদিন ঠোঁট টিপে হাসলো, বলল, তার থেকে আপনাকে বিয়ে করে ফেললে ভালো হয় না? মুখ দর্শনটা সারাদিন ব্যাপী চলবে। অর্পণ কৃত্রিম বিরক্তি নিয়ে বলল, আরে ধুর, আমাকে বিয়ে করলে তো আর নম্র শুভ্র সুজলা সুফলা বউ পাওয়া হবে না। অর্পণের কথায় চোখ মুখ কুচকালো। পুষ্পী বিড়বিড় করে বলল, সুজলা সুফলা? অর্পণ আবারও বলল, আমাকে বিয়ে করলে তো আমাকে শালী হিসাবেও পাওয়া হচ্ছে না আপনার। সাদা ভাইয়ের অর্পি ফেরদৌসি নামে একটা শালী আছে আর আপনার নেই। ব্যাপারটা কেমন যেন হয়ে যায় না? তার থেকে এই পুষ্পের বেটার অপশন। অযথা ঘাড়ে চেপে বসে আছে। ফারদিন হাসলো। পুষ্পের রাগ এবার আকাশ ছিল। অর্পণের হাতে শক্ত একটি চিমটি বসিয়ে দিয়ে রাগী চোখে বলল, তাকালো, দাঁত দাঁতে দাঁত চেপে বলল, আরেকটা কথা বলবি তো খবর আছে। নির্লজ্জ মেয়ে একটা। পুষ্পের রাগকে পাত্তা না দিয়েই অর্পণ অত্যন্ত শান্ত গলায় বলল, ইস, তোর বিয়ের কথা বলছি, দেখছিস না? শুধু শুধু জ্বালাচ্ছিস কেন বলতো? ফারদিন সাহেব তোকেই বিয়ে করবে, নো চিন্তা। অর্পণের কথায় রাগে বাকরুদ্ধ হয়ে পড়ল পুষ্পী। কিছুক্ষণ লাল চোখে তাকিয়ে থেকে চোখ মুখ ফুলিয়ে বলল, তুই আজ শেষ। তোরে আমি রূপটপ করে থেকে ধাক্কা দিয়ে খুন করবো আজ, অসভ্য মেয়ে কোথাকার। কথাটা শেষ করে রাগে ফুঁসতে ফুঁসতে রূপ টেপে দিল পুষ্পী। অর্পণ আর ফারদিন কয়েক সেকেন্ড থেকে তাকিয়ে থেকে গালা মিলিয়ে ফেল হেসে উঠল। শপিং মলে এক কোনায় দাঁড়িয়ে আছে সাতাফ। আপাতত আর কোনো কাজ নেই তার। সমস্ত বান্ধবী আর পৃথা হইচই করে পোশাক পছন্দ করছে। মেয়েদের এই বিশাল গ্রুপে সাতাফের অসহায় চোখে তাকিয়ে থাকা ছাড়া অন্য কিছু করার নেই। তবে এসব সময়গুলো একদমই বৃথা যাচ্ছে না তার। চোখের সামনে ফোন নিয়ে আর চোখের সভ্যতাকে দেখে চলেছে মেয়েটা। খুবই রঙের সুন্দর কামিজ পরেছে আজ, জ্বলজ্বল করে নিজের সৌন্দর্য প্রকাশ করছে। সভ্যতার স্নিগ্ধ হাস্যময় মুখটি দেখে সাদাফের বুক চিরে বয়ে যাচ্ছে তীব্র এক ভালো লাগা। চোখের তৃষ্ণা উঠতে ঘাড়ো থেকে কারো প্রগাঢ়। প্রায় 1 সপ্তাহ হতে চলেছে কাছ থেকে দেখে না হয় মেয়েটাকে। চমচমের মতো মিষ্টি গাল দুটো ছুঁয়ে দেওয়া হয় না সভ্যতা। কালো রঙের টি শার্টে ভীষণ স্নিগ্ধ লাগছে তাকে। সভ্যতার ইচ্ছে করছে দৌড়ে গিয়ে সাদাফের পাশ ঘেসে দাঁড়াতে, কাছ থেকে সাদাফের গায়ে চমৎকার সেই ঘ্রাণটা নিতে, হাত বাড়িয়ে কপাল পরে থাকা চুলগুলো এলোমেলো করে দেওয়ার অদম্য ইচ্ছেও জাগছে তার। কিন্তু বান্ধবীদের জন্য সেই ইচ্ছেগুলোকে মনের মাঝে
বেশি মারতে হচ্ছে, তার বান্ধবীগুলো যে বজ্জাত দেখা যাবে। সাদাফের পাশাপাশি দাঁড়ালেই ভয়ানক কোনো কথা বলে ফেলবে, বলা লজ্জার বয়সে ক্ষতবিক্ষত করে ফেলবে তাকে। সুব্রতা আবারও সাদাফের দিকে তাকালো। সাদাফ তাকাচ্ছে না, গভীর মনোযোগ ফোন ঘাটছে। মুহূর্তে সুব্রতার চোখে কৃষ্ণার্ত ছায়া ফেলে গেল। কি এত দেখছে সে? ফোনে দিকে তাকানো যায় না, চোখ মুখ তাকে দেখা যায় না। সেটা দিন শপিং হইচই করে সন্ধ্যার দিকে বাসায় ফিরল তারা। বাসায় ফিরে বিছানায় লম্বালম্বি ভাবে শুয়ে পড়ল সুব্রতা। চোখ মুখে মন খারাপের কালো আভা। পাশে বসে থাকা বান্ধবীদের হুল্লোড় তার বিন্দুমাত্র আগ্রহ দেখা যাচ্ছে না। এক আশার কান্না ধলা পড়িয়ে গলার কাছে আটকে আছে। হাজার চেষ্টা করেও দুঃখ নামক কান্নাগুলোকে গিলে ফেলা যাচ্ছে না। আহা, কি যন্ত্রণা!